ডলার নিয়ে অনেকেরই অনেক রকম প্রশ্ন থাকে, আমারও প্রশ্নের শেষ নেই। ডলার নিয়ে প্রশ্ন প্রতিদিনই নতুন নতুন প্রশ্ন আসে। তো দেখলাম বেশ কিছু ভাই আমাকে প্রশ্ন করেছেন, মানে আমার দর্শক আমার অনেক ভিডিওতে এসে কমেন্টে জানিয়েছেন যে ভাই আমি নেপাল যাব বা ভুটান যাব, এই জন্য আমি ডলার এন্ডোর্সমেন্ট করেছি। মানে ক্যাশ ডলারের কথা বলছি, কার্ডের ডলারের ক্ষেত্রে তো আর এন্ডোর্সমেন্টের দেশ লেখা থাকে না। তবে বিভিন্ন দেশে যখন আপনি যাওয়ার জন্য নগদ ডলার এন্ডোর্সমেন্ট করবেন, তখন কিন্তু দেশের নাম উল্লেখ করা থাকে। যেমন এই পাসপোর্ট কেউ দেখেছেন? এত বড় পাসপোর্ট, মানে কত বড় আপনি দেখেন, এটা প্রায় 1 2 3 4 5 6 7 ইঞ্চি লম্বা মতো পাসপোর্ট। যাই হোক, এটা হলো আমার বাবার পাসপোর্ট। এটা ডুপ্লিকেট, কেন ডুপ্লিকেট আমি জানি না। আমার বাবা এটা সম্ভবত সৌদি আরব বা এমন কোথাও থেকে করেছিল যখন তিনি দেশে বাড়ি ছিলেন, আমার জন্মেরও আগে। এই হচ্ছে আমার বাবার সেই ছবি। যাই হোক, সেই পাসপোর্টটা আমি দেখিয়ে দিলাম। তো কথা হচ্ছে, আমার বাবার যখন এন্ডোর্সমেন্ট করা হয়, হ্যাঁ সৌদি আরব, এখানে যে আরবিতে সব কী কী সব লেখা, এখানে বাংলাদেশ থেকেও কোনো একবার এন্ডোর্সমেন্ট করা হয়েছে। তখন এটা আগের এন্ডোর্সমেন্ট, তো এটা তখন এভাবে করা হতো। এখনকার এন্ডোর্সমেন্ট অন্যভাবে হয়, কিছুটা ব্যতিক্রম আছে। যেমন আমি যদি আমার পাসপোর্টটা দেখাই, আমার পাসপোর্টটা দেখালে তাহলে হয়তো আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে। যেমন এটা আমার অনেক আগের একটা এন্ডোর্সমেন্ট, যদিও এই এন্ডোর্সমেন্টটার মধ্যে এখানে দেখা যাচ্ছে যে আমি $200 এন্ডোর্সমেন্ট করেছি। এখানে লেখা আছে ইন্ডিয়া যাওয়ার জন্য। আমি এর আগে যখন মালয়েশিয়াতে গিয়েছিলাম, আমার মালয়েশিয়ান ভিসার তখনও মনে হয়নি বা কিছু একটা বিষয় ছিল। তো যাই হোক, তারা আর কি আমাকে এখানে কিন্তু আমাকে $500 এই যে তারা ইন্ডিয়া লিখে দিয়েছিল। তারপর এগুলো অবশ্য এগুলো কার্ডের ক্ষেত্রে তো আর কোনো কান্ট্রি লেখা থাকে না, কারণ কার্ডের ক্ষেত্রে তো কার্ড আপনি কোথায় খরচ করবেন না করবেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। কিন্তু নগদ ডলার কেউ এন্ডোর্সমেন্ট করে, যে দেশে আপনি যাচ্ছেন বা যে দেশের ভিসাটা শো করছেন, ভিসা শো না করা পর্যন্ত আপনাকে কিন্তু নগদ ডলার এন্ডোর্সমেন্ট করে দেবে না। আগে কিন্তু দিত কেন? কারণ ডলারের তখন কোনো হাহাকার ছিল না। তখন নগদ ডলার আপনি ইন্ডিয়ান ভিসা বা ভারতীয় ভিসা বা অন্য কোনো দেশে ভিসা অ্যাপ্লাই করার আগেও আপনি চাইলে ডলার এন্ডোর্সমেন্ট করে রাখতে পারতেন। কিন্তু এখন আর সেই বিষয়টি কাজ করে না। এখন দেখা যায় যে ভিসা করার আগে নগদ ডলার এন্ডোর্সমেন্ট করার কোনো উপায় নেই। ভিসা করার পরেই পাওয়া যায় না, আর আগে তো আরও দূরের কথা। তো যাই হোক, কথা হচ্ছে যে আপনি ভুটান যাওয়ার জন্য, নেপাল যাওয়ার জন্য বা ইন্ডিয়া যাওয়ার জন্য ডলার এন্ডোর্সমেন্ট করলেন, আপনার কাছে এরকম নগদ কিছু ডলার আছে। তো এখন এই ডলারগুলো আপনি সেই দেশে গেলেন না, তো তখন আপনি অন্য দেশে গেলে কি এই ডলার ব্যবহার করতে পারবেন কি না? হ্যাঁ, অবশ্যই পারবেন। প্রথম কথা, কেন পারবেন না? আপনি ইন্ডিয়া যাওয়ার জন্য এন্ডোর্সমেন্ট করেছেন, ভালো কথা। আপনি ইন্ডিয়া যাননি, তো তাই বলে কি ডলারগুলো বাদ হয়ে যাবে? ওটা কি আপনার টাকা না? অবশ্যই সেটা আপনার টাকা। আপনার টাকা আপনি যেখানে খুশি সেখানে আপনি খরচ করবেন, এটা কারো কিছু বলার নাই। এটা কোনো ইমিগ্রেশন অফিসার এমনিতে সাধারণত বিমানে যখন আপনি যাতায়াত করবেন, কোনো দেশেরই কোনো বিমানের কোনো অফিসার অথবা আপনার ইমিগ্রেশন অফিসার বলেন বা কাস্টমস অফিসার বলেন, কোথাও তেমন কোনো ঝামেলা করে না। এমনকি ভারতেও আমরা এই যে এত ঝামেলার কথা বলি, এত কিছু বলি, আমার এ পর্যন্ত বাংলাদেশ ইমিগ্রেশন এবং বাংলাদেশ কাস্টমস ছাড়া কোথাও তেমন কোনো, বাংলাদেশ কাস্টমসও আমার শেষের দিকে তেমন কোনো ঝামেলা হয়নি, অনেক আগে একবার হয়েছিল। আর তাছাড়া ভারতের আপনি যদি কলকাতা ছাড়া, মানে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো বিমানবন্দরেও যান, দেখা যাচ্ছে তারা আপনার কাছে কত ডলার আছে না আছে এগুলো এত দেখতে চাবে না। তবে আপনি আপনার জায়গাতে কিন্তু সঠিক থাকতে হবে। হ্যাঁ, আপনার কাছে ডলার আছে, আপনি এটা ভারতের জন্য এন্ডোর্স করেননি, মনে করেন আপনি ভুটানের জন্য করেছেন, তো ভুটানের জন্য আপনি এন্ডোর্স করে ভারতে এসেছেন, এরকম প্রশ্ন দেখা যাচ্ছে করেই বসলো। সেটা পশ্চিমবঙ্গের বিমানবন্দরে হোক বা বেনাপোল পোর্টে হোক, যেখানেই হোক না কেন, আপনাকে এরকম প্রশ্ন করতেই পারে। প্রশ্নের জন্য আপনি প্রস্তুত থাকবেন, এটাই হচ্ছে মূল কথা। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে এই যে আমি তো ডলার কিনেছি, তখন আমি এখানে যাওয়ার জন্য কিনেছিলাম, পরে যাওয়া হয়নি। এখন ডলারগুলো তো আমি আর বিক্রি করে দিব না বা কিছু করব না, আমি তো পরে তো আমি সফরে এসেছি, আমি সেগুলো ব্যবহার করব। আর যদি সবচেয়ে আপনি নিরাপদ থাকতে চান, তাহলে সোজা কথা এন্ডোর্সমেন্টের দোকানে যাবেন, মানে যে কোনো মানি এক্সচেঞ্জে যাবেন। মানি এক্সচেঞ্জে 100 টাকা দিলে এন্ডোর্স করে দিয়ে বলবেন আমার কাছে ডলার অলরেডি আছে, আপনি ডলার বেচে $200 বেচে কত টাকা লাভ করতেন বা $500 বেচে কত টাকা লাভ করতেন, আপনি 200-300 টাকা রাখেন। 200-300 টাকা রেখে আমি এই দেশে যাচ্ছি, এই দেশে গিয়ে এই ডলারগুলো খরচ করব, এই হিসাবে এই মর্মে আপনি সিল দিয়ে দেন। তারা মানি এক্সচেঞ্জ থেকে সিল দিয়ে দেবে, অথবা ব্যাংকেও দিতে পারে। তো ব্যাংকে দিতে গেলে আবার একটু বিষয় আছে, ব্যাংক আপনার থেকে পারচেজ রেট একটা
এবং সেলিং রেট একটা। ব্যাংক আপনার থেকে প্রথমে পারচেস করবে, তারপর আপনার কাছে সেল করবে। এইভাবে করে তারপর তারা ডলারের যে মূল্য আছে সেটা দেবে। সেক্ষেত্রে আপনার খরচ বেশি হতে পারে যদি আপনার ডলারের সংখ্যা বেশি হয়, কিন্তু ডলারের সংখ্যা যদি কম হয় তাহলে মানি এক্সচেঞ্জ ব্যাংক সবই সমান খরচ, একই খরচ, 200 টাকা খরচ হবে। কিন্তু ডলার মনে করেন যদি $5,000 হয়, আপনার কাছে $5,000 আছে কিন্তু কোনো এন্ডোর্সমেন্ট নেই, অথবা এন্ডোর্সমেন্ট আছে যেটা এক্সপায়ার হয়ে গেছে, অনেক আগের এন্ডোর্সমেন্ট করা, আপনার অনেক দিন থেকে ডলারগুলো পড়ে আছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় মানি এক্সচেঞ্জ থেকে করা ভালো। অথবা ব্যাংকে গিয়ে আপনি ব্যাংকে প্রথমে ডলারটা বিক্রি করবেন, ডলারটা বিক্রি করে ধরেন যেটাই হোক XYZ একটা অ্যামাউন্ট দিয়ে আপনি বিক্রি করবেন। তাদের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে সাধারণত পার্থক্য থাকে 50 পয়সা বা 30 পয়সা এরকমও থাকে। ওই যে পয়সাটা আছে, মনে করেন আপনি $100 বিক্রি করবেন, $100 দাম হলো 120 টাকা করে ধরেন, যে এটা হচ্ছে তাদের ক্রয় মূল্য। তাদের ক্রয় মূল্য 120 টাকা, 120 টাকা দিয়ে তারা ডলারটা কিনবে, কিন্তু তাদের বিক্রয় মূল্য 120 টাকা 30 পয়সা। এই 30 পয়সা করে $100 দাম হয় মনে করেন 30 টাকা। এই 30 টাকা আপনাকে এক্সট্রা দিতে হবে। আর এন্ডোর্সমেন্টের জন্য যে ফি আছে 100 টাকা, যে কোনো ব্যাংক থেকে করলে 100 টাকা বা 115 টাকা ভ্যাট সহ নেয়, এই ফিটা আপনি দিবেন। এবং এইভাবে আপনি ব্যাংকের কাছে ডলারটা বিক্রি করলেন, বিক্রি করার পর সে আবার আপনার কাছে বিক্রি করলো। তাহলে কি হলো, আপনার এই ডলারটা যেই দেশে যাচ্ছেন সেই দেশে যাওয়ার জন্য আবারও বৈধ হয়ে গেল বা বৈধতা পেল। সর্বোপরি মদ্দা কথা হলো এই যে যেভাবেই হোক না কেন আপনার কাছে যদি কোনো নগদ ডলার থাকে বা এরকম রুপি থাকে বা অন্য কোনো মুদ্রা থাকে, সেটা এন্ডোর্সমেন্ট করে নিয়ে যাওয়াটাই হলো বৈধ উপায়। তো এন্ডোর্সমেন্ট যদি নাও থাকে সেক্ষেত্রে আপনি এন্ডোর্সমেন্ট করে নিতে পারেন। তবে আরেকটি বিষয় হলো খুবই সামান্য পরিমাণ যদি হয়, যেমন আমার কাছে এখানে মাত্র 200-250 রুপি আছে, মানে এই রুপিটা আমার এর আগে যখন আমি ভারত থেকে এসেছিলাম বেঁচে গেছিলো। বেশ কিছু আছে শ্রীলঙ্কান মুদ্রা এখানে, এই যে এটা হচ্ছে 500, 600, 700, 800, হাজার খানেকের মতো আছে শ্রীলঙ্কান হাজার মুদ্রা, মানে শ্রীলঙ্কান যে রুপিয়া বা রুপি, শ্রীলঙ্কান রুপি 1000, এটাও খুব বেশি না। এগুলো সাধারণত বিমানে গেলে চেক করে না। এমনকি আপনি যদি বাংলাদেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সময় যদি মনে করেন আপনি 500 রুপি নেবেন, কথার কথা 500 রুপি নেবেন কেন, আপনি এয়ারপোর্টে নেমে হোটেল পর্যন্ত তো যাবেন, বা আপনার বাসা পর্যন্ত যাবেন, বা যেই জায়গায় হোক আপনি যাবেন, একটা গন্তব্যে যাওয়া পর্যন্ত বা মানি এক্সচেঞ্জ পর্যন্ত আপনি যাবেন, সেই পর্যন্ত যেতেও তো আপনার ট্যাক্সি ভাড়া লাগবে। সেটার জন্য আপনি দেখা যাচ্ছে কিছু বাংলা টাকা ভাঙিয়ে যে দেশে যাচ্ছেন সেই দেশের মুদ্রা নিলেন, অল্প কিছু নিলেন। আমিরাতে যাচ্ছেন আমিরাতি দিরহাম নিলেন, ভারতে যাচ্ছেন ভারতীয় রুপি নিলেন, শ্রীলঙ্কায় যাচ্ছেন শ্রীলঙ্কার রুপি নিলেন, মালয়েশিয়ায় যাচ্ছেন মালয়েশিয়ান রিঙ্গিট নিলেন, মনে করেন 20 রিঙ্গিট বা 50 রিঙ্গিট নিলেন অল্প কিছু টাকা দিয়ে। এগুলোর জন্য তারা এন্ডোর্সমেন্ট সাধারণত করে না, মানে অ্যামাউন্ট যদি খুবই কম হয় সেটার জন্য করে না। তবে এন্ডোর্সমেন্ট করে নেওয়াটা ভালো, আপনার কোনো প্রকার ঝক্কি ঝামেলায় পরবর্তীতে পড়তে হবে না। এটা হচ্ছে একদম মোটা দাগের কথা। এভাবে যদি যান আপনারা, আপনাদের আর কোনো সমস্যা হবে না। আর মূল কথা হলো এই যে এক দেশের এন্ডোর্সমেন্ট করা মুদ্রা, ও মানে যদি লেখা থাকে যে এই দেশে যাওয়ার জন্য আপনি এই মুদ্রা কিনেছেন, সেটা অন্য দেশে ব্যবহার করা যাবে না, বিষয়টি মোটেও এমন না। আপনি সেই দেশে যাওয়ার জন্য কিনেছেন, হ্যাঁ সেটা ঠিক, কিন্তু আপনি যদি সেই দেশে কোনো কারণে না যেতে পারেন তাহলে মুদ্রাটা কি বাতিল হয়ে যাবে নাকি? মুদ্রাটা তো বাতিল হবে না, মুদ্রাটা তো আপনার, আপনি হ্যাঁ সেই নিয়তে কিনেছিলেন। বিষয়টা হচ্ছে এমন যে আপনি একটা মনে করেন বাংলা টাকাই রাখলেন, একটা নিয়তে রাখলেন, হ্যাঁ বাংলা টাকা আপনি রাখলেন একটা নিয়তে, এই কাজের নিয়তে। তো তাই বলে সেই কাজ যদি আপনি না করতে পারেন, অন্য কোনো কাজ কি আপনি করতে পারবেন না? অবশ্যই করতে পারবেন। হ্যাঁ, তবে এই যে কিছু নিয়মকানুন মানতে হবে, কারণ এটা যেহেতু আপনার একেবারে ব্যক্তিগত কোনো বিষয় না, এটা যেহেতু পররাষ্ট্র বিষয়ক একটি বিষয়, মানে আপনি অন্য দেশের সাথে যেহেতু একটি লেনদেনের বিষয় চলে আসছে, তাই দেখা যাচ্ছে কিছু নিয়মকানুন যদি মেনে চলতে পারেন তাহলে ভালো। আর যদি একটা জিনিস মনে রাখবেন, একেবারে খুবই সামান্য অ্যামাউন্টের ক্ষেত্রে তেমন কোনো ঝামেলা হয় না। টাকার সংখ্যা যদি বেশি হয় তাহলে ঝামেলা হতে পারে। কাজেই সংখ্যা বেশি হলে অবশ্যই নিয়ম মেনে চলবেন। এখানে অনিয়ম করার বা নিয়ম না মানার কোনো সুযোগ নেই। যদি আপনি অন্য কোনো দেশের হিসেবে অনেক বেশি মুদ্রা এন্ডোর্সমেন্ট করে থাকেন, তাহলে সেটিকে প্রয়োজনে আবারও পরিবর্তন করে নেবেন, পরিবর্তন করে নতুন এন্ডোর্সমেন্ট করে যাবেন। সেটা আপনার জন্য ভালো হবে। হয়তো অনেকে বলতে পারে আমি এত ডলার নিয়ে যাই, কেউ কিছু বলে না। ভাই আমিও গিয়েছি বহুত ডলার নিয়ে, 3.5, আমি আপনাদের এর আগে ভিডিওতে দেখেছি 3.5 না 4,000 ডলার জন্য আমার কাছে ছিল। কেউ ডলার দেখতেও চায় না, কেউ কিছু জিজ্ঞাসাও করে নাই। এটা কোনো কথা না যে কেউ জিজ্ঞাসা করে নাই বা করবে না। কখন যে কি করে বসে, আর তখন আপনার কাছে কোনো জবাব না থাকলে তখন আপনি কী জবাব দিবেন?
আপনি তো কালোবাজারির আন্ডারে পড়ে যাবেন, সেজন্য আপনার শাস্তি হতে পারে, সাজা পেতে পারেন। তো কেন আপনি অযথা ঝামেলা জড়াতে যাবেন? সেজন্যই সঠিক নিয়মে চলুন, নিয়ম মেনে চলুন। যে দেশে যাবেন সেই দেশের আইনকে শ্রদ্ধা করুন, সেই দেশের আইনকেও মেনে চলার চেষ্টা করুন। এই হচ্ছে মোদ্দা কথা। তো আজ এই পর্যন্তই। হয়তো ভিডিওটা আপনার কোনো না কোনো কাজে আসতে পারে। যদি কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে খুব শীঘ্রই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদেরই সাথে আলোচনা করতে। সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি।